আসবে, যার কারণে তার আম্মু ইয়ঞ্জন তাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ইতিমধ্যে নিচের ঘর থেকে ডাক পড়লো সবিন মানে তের বাবার, কি নিচে নিয়ে আসার কথা হলো। এরপর ইয়ঞ্জন তেকে নিচে নিয়ে আসলো। তখনও পাত্র এসে পৌঁছায়নি। কিছুক্ষণের মধ্যে বাইরে গাড়ির হর্ন বাজাতেই সবাই বুঝতে পারলো যে হ্যাঁ, জাংকুক চলে আসছে। তে নিজের ঘুমটার আড়াল থেকে দেখলো হ্যাঁ জাংকুক, তাকে ফটোতে দেখেছে। ফটোর থেকেও যেন অনেক সুন্দর ছেলেটা, সত্যি তাকে দেখলেই একটু ভালোবাসতে ইচ্ছা করে। জাংকুক এসে তার আম্মু জিনের পাশে বসলো আর তের দিকে আড়ে আড়ে তাকাতে লাগলো। জাংকুকেরও দেখে অনেকদিন আগে থেকেই পছন্দ ছিল, যার কারণে সে তার আম্মুকে বলেছে এই বিয়ে করলে সে মেয়েকেই করবে। জাংকুকের ধ্যান ভাঙিয়ে জিন বলে উঠলো, জাংকুক তুই যদি তেকে কিছু জিজ্ঞাসা করতে চাস তোরা ভিতরে গিয়ে কথা বলতে পারিস। কি বলেন ভাবি? হ্যাঁ অবশ্যই, কেন না। তে যা, জাংকুককে নিয়ে তোর রুমে যা। এবারে তে পিছন পিছন জাংকুকও তের রুমে চলে গেল। দুজনেই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। তাই জাংকুক বাধ্য হয়ে শুরু করলো, তে আপনাকে আমি তুমি করে বলতে পারি? তে সম্মতি স্বরূপ মাথা নাড়িয়ে বলল, আচ্ছা তে, আমাদের যদি বিয়ে হয় তুমি খুশি হবে তো? মানে তুমি হয়তো ভাবছো আমি এই প্রশ্ন কেন করছি। আমি আগে থেকে সবকিছু ক্লিয়ার করে নিতে চাই, কারণ আমি চাই না বিয়ের পরে আমাদের মধ্যে এই গিল্ট ফিলটা আসুক। তাই তোমাকে আগেই জিজ্ঞাসা করছি, তুমি অ্যারেঞ্জ ম্যারেজে খুশি তো? যদি আমাদের বিয়ে হয়েও যায় তুমি খুশি থাকবে তো? কেউ তোমাকে ফোর্স করছে না তো? আমি আগে থেকে সবকিছু ক্লিয়ার করে নিতে চাই। না, এরকম কোনো ব্যাপার না। আর যদি আমার কাউকে পছন্দ না হয় তাহলে আমি আব্বুকে ডিরেক্ট বলতে পারি, আমাকে কেউ ফোর্স করছে না, আমি নিজের সম্মতিতেই রাজি হয়েছি। হ্যাঁ তাহলে তো ঠিকই আছে। আচ্ছা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, তোমার কি পছন্দ, মানে তোমার হবে কি? জিন, পরি, ভূত এদের মধ্যে কেউ একজন অন্তত আমার সামনে আসুক, তাকে আমি দেখতে চাই। এটাই এখন আমি রিসার্চ করছি, খোঁজাখুঁজি করছি। নাইস হবে, উই কন্টিনিউ। আর আমার মনে হয় তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে, কিন্তু কিছুই নিচ্ছেন না, নিন। আচ্ছা তে, আমি তো তোমাকে তুমি করে বলছি, তুমি আমাকে আপনি কেন বলছো? আমার তো ঠিক অভ্যাস নেই, আস্তে আস্তে হয়ে যাবে। এরপরে দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। এর মধ্যে জাংকুক আর তের দেখা হয়নি ঠিকই, কিন্তু এমন কোনো দিন যায়নি যে তারা দুজন দুজনের সাথে কথা বলেনি। তারা রোজ ফোনে কথা বলে। এদের মধ্যে বন্ধুত্বের ভাবটাও বেশ করে উঠেছে। যাই হোক, আজ শুক্রবার, আজ তের আর জাংকুকের মেহেন্দির অনুষ্ঠান। তেকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, একটা মিষ্টি পরি লাগছে তাকে। জাংকুককে সে ভিডিও কলে অনেক আগে তার এই লুকটা দেখিয়ে দিয়েছে। জাংকুক তো পুরোই ক্রাশ খেয়ে গেছে। এইদিকে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তের হাতে যে মেহেন্দি করাচ্ছে তেটাকে দেখে বলল, আপু জাংকুকের নামটা একদম মাঝখান রেখে দেবে, যেন খুঁজতে খুঁজতে অন্তত পক্ষে 1 ঘন্টা তো লেগেই যায়। সবাই খুব জোরে হাসাহাসি করছে, আর নাচ গান তো তার সাথেই চলেইছে। সবাই অনেক মজা করছে। রাত হয়ে গেছে, তে শুতে যাবে, তাই রেডি হচ্ছে। খাটে এসে সে ফোনটা নিয়ে দেখলো জাংকুকের 5টা মিস কল। তাড়াহুড়ো করে সে জাংকুককে কল দিল। জাংকুক ফোনটা রিসিভ করে তেকে বলল, তে নিচে আসো। জাংকুক এত রাতে? এখন তো প্রায় 1টা বেজে গেছে, আর আজ অনেক লেট হয়ে গেছে। কালকে আবার গায়ে হলুদের ফাংশন আছে, আমাকে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে বলো। আর একটা দিন ওয়েট করতে পারছো না? আর কালকের পর থেকে তো আমি তোমারই হব নাকি? আমি এত কিছু শুনতে চাই না। আমি তোমাকে নিচে আসতে বলেছি, তোমাকে আসতে হবে। আমি তোমাকে দেখতে চাই, আর আমি আমার বউকে দেখছি, অন্য কাউকে তো না। প্লিজ নিচে আসো, আমি কিন্তু 1 ঘন্টা ধরে ওয়েট করছি। সেই 12টার সময় এসে দাঁড়িয়ে আছি আমি এখানে। তো 1 ঘন্টা ধরে ওয়েট করতে আমি বলেছি, তাহলে কেন করছো তুমি? আর যাও, চলে যাও, আমি এখন নিচে যেতে পারবো না। আর বিয়ের আগে এতবার দেখা করা ঠিক না। আমাদের শুধু একদিনই দেখা হয়েছে, তারপরে আর একদিনও দেখা হয়নি। আমি তোমাকে দেখতে চাই, অনেকদিন তোমাকে দেখিনি। আমি বললাম না আমি যাব না, তুমি এখানে থাকো, আমি ঘুমাতে গেলাম, বাই। ঠিক আছে, তুমি আসবে না তো? আমি তোমার জন্য এখানেই ওয়েট করব, দেখি তুমি কিভাবে না এসে থাকতে পারো। এই খুব হাসি পাচ্ছে এই পাগলটার পাগলামি দেখে। সে তাড়াতাড়ি ব্যালকানিতে গেল, গিয়ে দেখলো জাংকুক সত্যি
সত্যিই দাঁড়িয়ে আছে নিচে। নিজেকে আটকে রাখতে পারলো না, তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে সে নিচে চলে গেল। জাংকুক দৌড়ে এসে থেকে কোলে তুলে নিল আর হাওয়ায় ঘোরাতে লাগলো। জাংকুক, আমি পড়ে যাব, আস্তে, আমার মাথা ঘুরছে, প্লিজ নামিয়ে দাও, আমার ভয় লাগছে কিন্তু। তারপরে জাংকুক থেকে নিচে নামিয়ে দিল আর বলল, এখন আমরা লং ড্রাইভে যাব, ওকে? এত রাতে? আর আমি তো কাউকে জানিয়েও আসিনি। আমি যাব না, আজ না, আমরা পরে যাই। আরে তুমি কি বাচ্চা নাকি? তুমি এখন আব্বু আম্মুকে বলে যাবে আর আমি তোমার হাজবেন্ড হব কালকের পর থেকে। তাই এখন তো সব পারমিশন তুমি আমার থেকেই নেবে, আর আমি যখন বলছি তোমাকে যেতেই হবে। আর পাগলি, রাত্রেই তো লং ড্রাইভের বেশি মজা, সকালে কেউ যায় নাকি? তে যেতে চাইছে না, কিন্তু জাংকুক তাকে অনেক ফোর্স করছে। জাংকুকের জেদ থেকে শেষমেশ তে রাজি হয়ে গেল। দুজন গাড়িতে বসলো। গাড়ি হাওয়ার গতিতে দ্রুত ছুটছে। এদিকে জাংকুকের কোনো খেয়াল নেই কোন রাস্তায়, কোন দিকে, কোন গলিতে সে যাচ্ছে। তে ঘুমিয়ে গেছে। হঠাৎ গাড়ির একটা জোরে ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে গেল। শিট, ড্যাম ইট। তে, তুমি গাড়িতে ওয়েট করো, আমি দেখছি কি হয়েছে। জাংকুক নিচে নেমে দেখলো একটা টায়ার পাংচার হয়ে গেছে। দিকে তার কাছে এক্সট্রা টায়ারও নেই। কি হবে? জাংকুকের মাথায় হাত। এই সময় তে গাড়ি থেকে নেমে এসে জাংকুককে বলল, জাংকুক কি হয়েছে? তে, আর বলো না, টায়ার পাংচার হয়েছে, এখন আমি কি করব? এক্সট্রা তো টায়ার নেই। আচ্ছা তুমি গাড়িতে ওয়েট করো, আমি দেখছি এখানে কোথাও। তে জাংকুকে বাকিটা না বলতে দিয়েই বলে উঠলো, এখন মেকানিক খুঁজতে যাবে, এটাই বলবে তো? নিজে একবার এই আশপাশটা ঘুরে দেখো তো, মনে হয় এই জঙ্গলের মধ্যে কোনো মেকানিক পাবে। আর কি, আমাদের এই গলির রাস্তা দিয়ে যেতে যেতে মেন রাস্তায় পৌঁছাতে অন্তত পক্ষে 1 ঘন্টা তো লাগবে। এখন আমরা কি করব? এর জন্য আমি বারবার বলছিলাম আমি আসবো না, তোমার ফোর্স করার জন্য আমাকে আসতে হয়েছে। এখন আমাদের কাছে কোনো রাস্তা নেই, কি করবো এখন? তুমি দাঁড়াও। জাংকুক তারপর নিজের পকেট থেকে ফোনটা বের করতে একজনকে কল দিতে যাবে, তখনই দেখলো তার ফোনে আর চার্জ নেই, মাত্র 1% চার্জ পড়ে রয়েছে। সে তাড়াতাড়ি ডায়াল নাম্বারে ডায়াল করতে গেলেই চার্জ পুরো শেষ হয়ে গেল আর ফোনটা সুইচ অফ হয়ে গেল। জাংকুক তেকে উদ্দেশ্য করে বলল, তে, তোমার কাছে তো ফোন আছে। আপনি তোমাকে ফোন আনতে দিয়েছেন তাই না? এত তাড়াহুড়ো করছিলেন যে আমি আমার ফোনটাও আনতে পারিনি। এখন বসুন, এই জঙ্গলের মধ্যে কি করবো আমরা দুজন? আরে বেবি, তুমি এত ভয় পেও না, তোমার সাথে তোমার জাংকুক আছে, কিচ্ছু হবে না, আসো। এরপরে জাংকুকদের হাতটা ধরে, তারপর জঙ্গলের মধ্যে দিয়ে তারা দুজন হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তাদের সামনে একটা বাড়ি আসে। বাড়িটা বেশি বড় না, মিডিয়াম, কিন্তু খুব পুরনো। বাড়িটা খুবই ময়লা আর মাকড়সার জাল দিয়ে চারিদিকটা যেন ভর্তি। অনেক পোকামাকড়ও রয়েছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। আশপাশটা একদম নির্জন, কিন্তু বাড়ির ভিতরটা যেন জমজম করছে। এই মধ্যে তে বলল, জাংকুক, আমার বাড়িটা ভালো লাগছে না, আমি যেতে চাই না, চলুন আমরা অন্য কোথাও যাই। কোথাও যাবো কেন? আমরা এখানেই থাকবো। আর তোমার মনে হয় এত রাত্রে আমি রাস্তা খুঁজে পাবো? এদিকে আমাদের দুজনের কাছে কোনো টর্চ নেই, না ফোনের আলো আছে। এখন আমরা চাইলেও কিছু করতে পারবো না। আর এখানে কোথাও যাওয়ার থেকে আমার মনে হচ্ছে এই বাড়িটার মধ্যে আজকের রাতটা কাটিয়ে কাল সকালে চলে যাওয়া ভালো। ওটাই আমাদের জন্য বেটার হবে। কাল নিশ্চয়ই কেউ না কেউ এদিকে আসবে, তখন কারোর কাছ থেকে হেল্প নিয়ে নেবো। এ আর আপত্তি করলো না, সে রাজি হয়ে গেল। বাড়ির একটা সাইডে কোনায় গিয়ে জাংকুক বসলো। সেখানেই তেও আসলো। তে এসে জাংকুকের বুকের উপর মাথা রেখে বলল, জাংকুক, আমার এখানে একদম ভালো লাগছে না, তুমি বললে বলে আমি রাজি হয়েছি। আমার না জায়গাটা আর এই পরিবেশ একদমই পছন্দ হচ্ছে না, কিন্তু থাকতে যে তোমাকে এখানেই হবে বেবি। এই জাংকুক, কি বলছো এসব? I'm just joking. আর তুমি এসব কথা ভেবো না, আমি আছি তো। আমার হাতটা ধরে রাখো, তাহলে দেখবে কোনো ভয় লাগবে না তোমার। এখন ঘুমিয়ে পড়ো, কালকে তোমাকে না আগে আগে জাগতে হবে। তোমাকে তাড়াতাড়ি ভোরের মধ্যে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়োতে। আমি ঘুমাবো? আর তুমি? তুমি ঘুমাবে না? না, আমি ঘুমিয়ে পড়লে আমার বউটার পাহারা কে দেবে? একেই যা ভয় পাচ্ছে সে, এবার বউটাকে নিয়ে কেউ চলে যায় তখন আমি কি করব বলো? জাংকুক, এখন প্লিজ মজা করো না, ভালো লাগছে না কিন্তু, আমি ঘুমাচ্ছি। এরপর এতে আর কোনো কথা না বলে জাংকুককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো।
জাংকুক আস্তে আস্তে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। ভোরের আলোতে তের ঘুম ভাঙলো। হালকা হালকা মিষ্টি আলো তার চোখে পড়াতেই তার ঘুম ভেঙে গেছে। তে উঠে দেখলো পাশে জাংকুক নেই। এদিক ওদিক জাংকুককে খুঁজলো, কিন্তু পেল না। হয়তো ভাবলো কোথাও গেছে, চলে আসবে। এই করতে করতে প্রায় 2 ঘন্টা কেটে গেল, কিন্তু তাও জাংকুক এলো না। জাংকুককে খুঁজতে খুঁজতে তে যখন হাঁটছিল, জাংকুকের ফোনটা তার পায়ের সামনে পড়লো। ফোনটা তুলেই দেখলো ফোনের মধ্যে ফুল চার্জ। কাল জাংকুক বললো 1% চার্জ, ফোন অফ হয়ে গেছে। তাহলে সে মিথ্যে কেন বললো? আর এখানে তো ইলেকট্রিকের কোনো ব্যাপারই নেই, চার্জারও নেই, পাওয়ার ব্যাংকও নেই। তাহলে চার্জটা হলো কিভাবে? তের এত কিছু প্রশ্ন মাথায় আসলো। জাংকুককে অনেক জোরে জোরে সে ডাকতে থাকলো, কিন্তু কোনো শব্দ আসছে না। এইদিকে তার কাছে কিছুই করার নেই, তাই বাধ্য হয়ে সে তার বাবাকে জাংকুকের ফোন থেকে কল করলো। তে, তোরা কোথায়? আর তুই একা একা কোথায় চলে গেছিলিস রাত্রে আমাদের না বলে? এদিকে এত সকাল হয়ে গেছে, তোকে খুঁজতে না পেয়ে তোর মা কত চিন্তা করছে জানিস? আমি বুঝতে পারছি বাবা, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমি সবকিছু খুলে বলতে পারবো না। আমি বাড়ি গিয়ে সব বলবো। তার আগে তুমি প্লিজ এখানে এসো। আমি ঠিক জায়গাটা বুঝতে পারছি না, কিন্তু আমি 1 মিনিট, আমি লোকেশন পাঠাচ্ছি, তুমি একটু চেক করো। এরপরে তিনি যে লোকেশনটা তার বাবাকে সেন্ড করে দিল। সোবিন লোকেশন পাওয়ার সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সপরিবার মিলে। এদিকে তে জাংকুকের নাম ধরে তখনও ডেকে যাচ্ছে। বাইরে বেরিয়ে আসলো। বাড়ির আশপাশটা খুঁজতে খুঁজতে সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ বাড়ি না, এটা মেনশন। তো আশেপাশে বলতে গেলে পুরো মেনশনটাই সে খুঁজে ফেলেছে, তবুও জাংকুকের কোনো খোঁজ নেই। এবারে তে খুব ভয় পেয়ে গেল আর জোরে জোরে কান্না করতে থাকলো। জাংকুক কোথায় চলে গেল? তুমি তো কাল অব্দি আমার সাথেই ছিলে। কি হয়েছে? কোনো বিপদ হয়নি তো? আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। আর বাবা কখন আসবে? কখন? জাংকুক তো বলছিল আমাকে আমার সাথেই থাকবে, তাহলে কোথায় গেল? কিছুই বুঝতে পারছে না। সে খুব জোরে জোরে শুধু কান্না করেই চলেছে। কান্না করতে করতে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তের আব্বু আম্মু কিছুক্ষণের মধ্যে সেখানে এসে পৌঁছালো। তের লোকেশন অনুযায়ী তারা এসে দেখলো কেউই নেই, জাংকুকও নেই, তেও নেই। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর এই মেনশনের পিছনে পেয়ে গেল তেকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে। এরপরে তাড়াতাড়ি ইয়ঞ্জন তের মাথার কাছে গিয়ে তের নাম ধরে ডাকতে থাকলো। সোবিন তাকে আশ্বাস দিল হয়তো মেয়েটা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু তে এখানে আসলো কিভাবে বা ওকে নিয়েই আসলো কে? তাড়াতাড়ি সোবিন আর ইয়ঞ্জন তেকে ধরে গাড়িতে শুইয়ে দিল। বাড়ি পৌঁছে সোবিন ডক্টরকে ডাকলো। তের জ্ঞান কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে ডক্টর বলল, আর বলল অতিরিক্ত ভয় পাওয়ার কারণে তে অজ্ঞান হয়ে গেছে। কোনো বিষয় নিয়ে খুব টেনশন করছিল, তার জন্য এই অবস্থা। কিছু চিন্তার বিষয় নেই, তের কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে বলে ডক্টর চলে গেল। ইয়ঞ্জন তের মাথার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর অঝরে চোখের পানি ফেলছে। দেখো ইয়ঞ্জন, এখন আমাদেরকে শক্ত হতে হবে। তুমি এভাবে ভেঙে পড়লে তো হবে না। তের পুরো ভবিষ্যৎ বাকি আছে। ওকে যে জাংকুকের ব্যাপারটা আমাদের বলতে হবে, এটা তো সম্ভব না, তাই না? আর কিছুই তো করার নেই আমাদের। তুমি যদি এভাবে কাঁদো, আমি কিভাবে দুজনকে বুঝাবো বলো? তের জ্ঞান ফেরা মাত্রই ওকে এই কথা নিয়ে বলতে পারবো না আমরা। কিছুক্ষণ পরে ওকে শান্ত করে তারপরে বলতে হবে। তার আগে আমাদের এটা জানতে হবে ওই জঙ্গলের মধ্যে মিশনের পাশে করছিলটা কি। কিছুক্ষণের মধ্যে তের জ্ঞান ফিরে আসলো। তে পাগলের মতো আচরণ করছে জাংকুককে না দেখতে পেয়ে। সে বারবার জাংকুকের নাম ধরেই ডাকছে। এদিকে ইয়ঞ্জন আর সোবিন কত শান্ত করার চেষ্টা করছে তাকে, কিন্তু সবই যেন বৃথা। সব বাড়ির লোক যেন অস্থির হয়ে পড়েছে তের এই ব্যবহারে। কিন্তু মা, সে কি আর দেখতে পারে তার মেয়ের এই অবস্থা? যার কারণে বাধ্য হয়ে সে তেকে বলেই ফেললো জাংকুক আর নেই। কি বলছো মা তুমি এসব পাগলের মতো? আর একবার যদি আমার জাংকুকের নামে উল্টো পাল্টা কিছু বলেছো। জাংকুক নেই মানে কি বোঝাতে চাইছো তুমি? কাল রাত পর্যন্ত আমি ওর সাথে ছিলাম, আর সকালে আমি ওকে খুঁজে পাইনি ঠিকই, কিন্তু আমি জানি আমার জাংকুক আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাই তোমরা এরকম কথা বলা বন্ধ করো, নাহলে আমি এখান থেকে চলে যাব। আমি থাকবো না তোমাদের কাছে। সবাই তের এই ব্যবহার থেকে অবাক হয়ে যাচ্ছে। জাংকুক কাল রাত্রে তার কাছে ছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? এদিকে ইয়ঞ্জন আর
সোবিন যেন আরো অবাক হচ্ছে। মাত্র কয়েকদিনের পরিচয় জাংকুকের সাথে তে, তাতেই তে এত ভালোবেসে ফেলেছে জাংকুককে। ভালোবাসা তো এরকমই হয়, সেটা কয়েক বছরের হোক বা কয়েক মাসের হোক। যাই হোক, তের এই ব্যবহার থেকে কেউ বোঝাতে পারবে না, একমাত্র আরেন ছাড়া, জাংকুকের আব্বু। যার কারণে সোবিন বাধ্য হয়ে জাংকুকের আব্বুকে কল দিল। আরেন কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে বলে তাকে আশ্বাস দিল। আরেনের সাথে আরেকজন আসলো, ইয়নজুন, জাংকুকের ছোট ভাই। আরেন তের পাশে গিয়ে বসলো আর তেকে শান্ত হতে বলল। তে, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? তুমি কি জাংকুককে দেখেছো? জাংকুক তোমার কাছে ছিল? আমি বুঝতে পারছি তে, তুমি ওকে দেখেছো, এটাই তো? এরা বিশ্বাস করতে চাইছে না। মানলাম দেখেছো, কিন্তু তুমিই বলো, যে ছেলেটা যদি তোমার সাথে সারা রাত থাকে তাহলে সকাল হতেই সে কোথায় চলে যাবে? আচ্ছা আঙ্কেল, আপনি তো ওর আব্বু, আপনি আব্বু হয়ে এইভাবে বলতে পারছেন? আমার কথা বিশ্বাস করছে না মেনে নিলাম, কারণ ওদের সাথে তো জাংকুকের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি তো ওর আব্বু, তারপরে আপনি কিভাবে বলছেন আপনার ছেলের সম্পর্কে এই কথা? আর সবাই এসেছে যখন আন্টি আসেনি, আন্টি কই? আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, এটাই তো। আমি তোমাকে সত্যি ঘটনাটা বলবো, যদি তুমি বিশ্বাস করো তাহলেই সত্যি, আর যদি না করো সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাকে ঘটনাটা যে জানতেই হবে। তে, আমার মনে হচ্ছে এই পরিস্থিতিতে তোমাকে জানানোটা ঠিক হবে না, কিন্তু তুমি যা করছো সেটাও ঠিক হচ্ছে না। তুমি একটা ভুল ধারণার মধ্যে আছো। আমি তোমাকে সব বলছি। আমার স্ত্রী জিনের সাথে আমার খুব ঝামেলা হয়েছিল কোনো এক বিষয় নিয়ে, যার কারণে জিন আমার উপরে রাগ করে চলে যেতে গেল। তখন জাংকুক এসে আমাকে বলল, তুমি এমন কেন বলো তো? আমার আম্মুটার সাথে খালি ঝগড়া করো। দাঁড়াও, আমি আমার আম্মুকে নিয়ে চলে যাচ্ছি, থাকো তুমি আর তোমার ছোট ছেলে। এরপরে জাংকুক আয়নের দিকে তাকিয়ে একটা চোখ মারলো, মানে বোঝাতে চাইলো আম্মুর রাগটা ঠান্ডা হলে সে আবার নিয়ে আসবে। আরে মুচকে হাসলো, কারণ ঝগড়াটা তো কোনো বড় বিষয় না, কিন্তু জিন তো জিনই, আর কার সাথে আছে জিনের সাথে পারা। দিকে জাংকুক আর জিন একটা লং ড্রাইভে বেরিয়ে গেল। জাংকুক আর জিনের সম্পর্ক খুব ভালো ছিল, মা ছেলে দুজনের অনেক মিল ছিল, যার কারণে যখনই এরকম ঝগড়া হয় জাংকুক জিনকে ঠান্ডা করার জন্য সব চেষ্টা করে। তার আজ মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসা দরকার। আজ ছুটির দিনে মাকে নিয়ে সে ঘুরতে যাচ্ছে, ফুল ফ্যামিলি নিয়ে তার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করবে, ঝগড়া হয়ে গেছে। কারণ মা রাগ ঠান্ডা করাটাই তার আসল উদ্দেশ্য। পরের বার না হয় আরেকবারও সেরকম ফ্যামিলি ট্রিপে যাবে। জিন সে মেনশনটা দেখতে পেল, তখন সন্ধে সন্ধে হয়ে গেছে, হালকা হাওয়া হচ্ছে, আকাশে মেঘ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। জিন জাংকুককে বলল, চল তো, আমি এরকম মেনশন কোনোদিনও দেখিনি, একবার ভিতরে গিয়ে দেখি, খুব সুন্দর লাগছে, তাই না রে জাংকুক? আমার চলো, আমারও অনেক ভালো লেগেছে, জায়গাটা সত্যিই অনেক সুন্দর। তারপরে কি হয়েছে আঙ্কেল? আর আমার জাংকুক কোথায়? আর আন্টি বা কোথায়? তারপরেই তো শেষ, ওদেরকে আর খুঁজে পাইনি, অনেক চেষ্টা করেছি, আজ পর্যন্ত বুঝতে পারি না ওই মেনশনের ভিতরে গেলে মানুষ হারিয়ে যায় কেন। যাই হোক, তুমি এখনো সুস্থ সবলভাবে আমাদের সামনে বসে আছো, এই অনেকটাই, কিন্তু তোমার মানসিক অবস্থা ভালো নেই সেটা আমি বুঝতে পারছি। জাংকুক তোমার জীবনে কোনোদিনও আসেইনি, ওটা জাস্ট তোমার একটা ভাবনা ছিল। আর হ্যাঁ, আমি জানি জিনও ছিল, কিন্তু আমি জানি না ওরা তোমার সাথে এটা কেন করলো। তবু তোমার ক্ষতি করবে না জাংকুক, করার হলে তোমাকে অনেক আগেই ক্ষতি করে দিত। তুমি এ নিয়ে বেশি ভেবো না, তুমি নিজেকে আলাদাভাবে রাখার চেষ্টা করো আর নিজের লাইফটা অন্যভাবে বাঁচার চেষ্টা করো, জাংকুককে ছাড়াই, এটাই তোমার জন্য ভালো হবে। তুমি আর এ নিয়ে ভেবো নাতে। আরামের পুরো কথাটা শুনে খুব জোরে হেসে দিল আর বলল, আপনারা আমার সাথে প্র্যাঙ্ক করছেন তাই তো? জাংকুকের কিচ্ছু হয়নি, আমি জানি আমার জাংকুক ঠিক আমার সাথে দেখা করবে, আপনাদের কথা আমি মানতে বাধ্য নই। আর জাংকুকের নামে এরকম উল্টোপাল্টা, আর আন্টির নামে এরকম উল্টোপাল্টা বলবেন না আঙ্কেল, আমার এটা একদমই ভালো লাগেনি। এই মজাটা প্লিজ আর আমার সাথে করবেন না, আমি ঠিক আমার জাংকুকে খুঁজে নেব, ওকে আপনারাই আটকে রেখেছেন কোথাও। এই পাগলামি দেখে ইয়নজনের মাথায় হাত পড়লো। কি হয়েছে তার এই বাচ্চা মেয়েটার সাথে যে এরকম হয়ে গেল সে এক রাতের মধ্যে? তারপরে ইয়নো সবাইকে আশ্বাস দিয়ে বলল, কোনো ক্ষতি হবে না আন্টি, আপনি চিন্তা করবেন না, আজ থেকে তের দায়িত্ব আমি নিলাম, যেহেতু আমি একজন সাইকিয়াট্রিস্ট, তাই আমার মনে হচ্ছে এখন সব থেকে বেশি প্রয়োজন তের আমারই।
আপনারা চিন্তা করবেন না, থেকে আমি ঠিক সুস্থ করে তুলবো আগের মতো। আস্তে আস্তে তীর অনেকটাই মানসিক পরিবর্তন আসতে থাকলো। সে শুধু ইয়নের সাথেই ভালো ব্যবহার করতো, আদার্স কারোর সাথে না। কেউ যে তার জাংকুককে মানতে চায় না। ইয়নজুন আর সোবিন জানে এই ঘটনাটা যখন তার আরএমের থেকে শুনেছিল, তার কারণে তারা দেখে অত খোঁজাখুঁজি করছিল। কিন্তু তে ওইভাবে ওখানে পৌঁছেছে সেটা কিভাবে সম্ভব বুঝতে পারেনি। দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। তে এখন অনেক সুস্থ হয়ে গেছে। আর 1 মাস পরে ইয়নো আর তের বিয়ে। ইয়নো তেকে একটা গিফট দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গায় ডাকে। তে ইয়নো পাঠানো লোকেশন অনুযায়ী রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার কেমন যেন একটা হচ্ছে। এই জঙ্গলটা যেন তার চেনা চেনা লাগছে। রাস্তার চারিপাশটা যেন সে আগেও দেখেছে কোথাও না কোথাও। যাই হোক, সেদিকে পাত্তা না দিয়ে সেই লোকেশনে পৌঁছালো। হ্যাঁ, ঠিক এটা সেই মেনশন যেখানে জাংকুক তে প্রথম এসেছিল। ইয়নো এই মেনশনের মধ্যেই তের জন্য অপেক্ষা করছে। তে তাড়াতাড়ি ভিতরে গেল। তের তবুও মনে আসলো না জায়গাটার ব্যাপারে। সে সবকিছু যেন ভুলে গেছে। হালকা মাথায় ব্যথা দিচ্ছে। সে আস্তে আস্তে ভিতরে গেল। তারপর ইয়নোকে দেখে, আপনি জানেন আমার এই জায়গাটা কেমন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আমি আগে কোনোদিন না কোনোদিন এখানে এসেছি। এই পরিবেশটা যেন আমি আগেও দেখেছি। আরে ধর পাগলি, এখানে তুমি আগে কিভাবে আসবে? আমি তো তোমাকে বললাম। আর তুমি আগে কোনোদিনও কিভাবে আসবে? তে মাথায় হাত দিয়ে নিচে বসে পড়লো। মাথায় এখন খুব যন্ত্রণা দিচ্ছে তার। ইয়নো ব্যস্ত হয়ে পড়লো তের এই অবস্থা দেখে। লাইটগুলো আস্তে আস্তে আপ ডাউন হচ্ছে। হঠাৎ লাইট সব অফ হয়ে গেল। ইয়নো একটা মোমবাতি জ্বালালো। আর তে ইয়নোকে দেখে অবাক হয়ে গেল, কারণ এটা আর কেউ না, এটা ইয়নো ছিল না, জাংকুক। তে জাংকুককে দেখে বিশ্বাস করতে পারছে না। জাংকুক তো সবাই বলে হারিয়ে গেছে, তারপরে ও আবার এখানে কিভাবে আসলো? তের মাথায় এত কিছু আসলো না। সে জাংকুককে দেখা মাত্রই জড়িয়ে ধরলো আর কেঁদে ফেললো। সবাই বলতো তুমি আর নেই, তাহলে তুমি এতদিন কোথায় ছিলে জাংকুক? তুমি তো ঠিক আছো বলো? তোমার একবারও মনে হয়নি তোমার তের কি অবস্থা? আজ 5 বছর পর আমি তোমাকে দেখলাম। তুমি ঠিক আছো তো জাংকুক? কেন সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, এই জন্যই গিয়েছিলাম। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি বাসি। আর তোমার এটা কেন মনে হচ্ছে? যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমার ভাইকে তুমি কখনোই বিয়ে করতে না। ইয়নোকে কেন বিয়ে করছিলে তুমি? আমি ইয়নোকে বিয়ে করতে চাইনি, কিন্তু হঠাৎ একদিন আয়ন আঙ্কেল আসে আর আমাকে প্রস্তাব দেয়। ভাই সবাই অনেক ফোর্স করেছে, যার কারণে রাজি হয়েছে। কিন্তু আমি ইয়নোকে বলেছিলাম আমরা শুধু একটা বন্ধুর মতো করেই থাকবো, এর থেকে বেশি কিছু হবে না আমাদের মধ্যে। সবাই তো এটা বিশ্বাসই করতে চায় না তুমি আছো। চলো না, চলো আমার সাথে, সবাইকে আমি জানাবো তুমি আছো, তুমি এখনো বেঁচে আছো। এই জাংকুকের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। হঠাৎ জাংকুক থেমে গেল আর বলল, না, আমি সবার মাঝে যেতে পারবো না। এখানে আমি আর আমার মা থাকি। তুমি কি আমার সাথে থাকতে চাও? তুই কোনো কিছু না ভেবেই বলল, হ্যাঁ জাংকুক, আমি তোমার সাথেই থাকতে চাই। আমি ওদের মাঝখানে যেতে চাই না, যেখানে আমার ভালোবাসার কারোর কোনো গুরুত্বই নেই। জাংকুক মুচকি হাসে আর বলে, তে আমি তোমার জন্য কিছু দেখাতে চাই। কিছু রেডি করে রেখেছি আমি তোমার জন্য, তোমার গিফট। আসো। সে তারপর একটা ঘরে তেকে নিয়ে গেল। দেখলো ইয়নোকে বাঁধা অবস্থায়। তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। সারা শরীর একদম রক্তে ভেজা। জামাটা লাল হয়ে রয়েছে। চোখ খুলতে পারছে না। কান, মুখ সব দিক থেকেই রক্ত বেরোচ্ছে। জাংকুক ইয়নোকে এইভাবে বাঁধা কেন? আর ওর এই অবস্থা কেন? কি করেছো এরকম অবস্থা? আমি, কারণ ও তোমাকে আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল আর আমার কথা তোমাকে ভুলিয়ে দিতে চেয়েছিল, তাই এটা ওর যোগ্য শাস্তি। জাংকুক, পাগল হয়ে গেছে তুমি? এইভাবে কোনো মানুষের সাথে আচরণ করে? ছি। তে যেতে গেলে জাংকুক তার হাত শক্তভাবে ধরে রাখে। আমি ওকে মেরে ফেলিনি, এটা যে সৌভাগ্য। জাংকুক, তুমি যা করছো ঠিক করছো না। ও তো ওর কর্তব্য পালন করছিল, ব্যাস এইটুকুই। একটা সাইকিয়াট্রিস্টের এটাই তো কর্তব্য, তাই না? ও যেখানে ইচ্ছা এইসব করতে পারে, কিন্তু তোমার কাছে এসে এক্সপেরিমেন্ট করার কি দরকার ছিল? তুমি তো ওকে একবারও বলোনি তুমি আমাকে ভুলতে চাও। তাহলে তুমি এখন চুপ করে দাঁড়াও। আমি ওকে ওর ঠিক জায়গায় পৌঁছে দেব। ওর যোগ্য শাস্তি ওটাই হবে। পরে জাংকুক একটা মেয়েকে ডাকলো। মেয়েটার সারা শরীর কালো কাপড় দিয়ে ঢাকা।
তার চোখ মুখ হাত নাক কিছুই দেখা যাচ্ছে না, পুরো একটা কালো কাপড় দিয়ে ঢাকা। তে ভয় পেয়ে জাঙ্কুকের হাত ছাড়ানোর চেষ্টা করছে। এ কি রূপ দেখছে জাঙ্কুকে। ইউনোর এই অবস্থা দেখে তার খুব খারাপ লাগছে, তার কারণে যে ইউনোর এই অবস্থা। মেয়েটাকে জাঙ্কুক ইশারায় বলল ইউনোকে নিয়ে চলে যেতে। নিমেষের মধ্যে ইউনো আর মেয়েটা সেই রুমে নেই। তে চোখ ধাঁধা লেগে গেল এমন একটা দৃশ্য দেখে। এরপরে এখন আর আমাদের মধ্যে কেউ নেই বলো, তাই না? তে ভয় পেয়ে জাঙ্কুককে বলল, কিন্তু ইউনোর সাথে তুমি কিছু করবে না তো জাঙ্কুক? আমি কি করব? যা করার ওই করবে, আর ওকে আমি কিছুই করব না। ওর শাস্তি পূরণ হয়ে গেলে ওকে ছেড়ে দেব, তারপর ও চলে যাবে এখান থেকে। যতই হোক আমার নিজের ভাই, তাই না? তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাবো না। আজ থেকে তুমি, আমি আর মা এখানেই থাকবো। আমরা তিনজন, বাস আমরা তিনজন, আর কেউ না। তুমি থাকবে তো আমার সাথে? তে কোনো কথা বললো না। জাঙ্কুককে সে জড়িয়ে ধরলো, তারপর কাঁদতে কাঁদতে বলল, সব সময় আমি সব সময় তোমার সাথে থাকতে চাই, আর আমি কোথাও যাব না। আমি ওদের কাছে তো ফিরতে চাই না, তোমাকে প্রথমেই বললাম। আমি শুধু আমার জাঙ্কুকের সাথেই থাকতে চাই, আর কারোর সাথে না। জাঙ্কুক হাসলো আর তেকে আর শক্ত করে জড়িয়ে ধরলো।